প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি 21-এর রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন। ভোট গণনা নিয়ে নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত বাইডেনই যাচ্ছেন হোয়াইট হাউসে। বিজয়ী হওয়ার পরে প্রথম ভাষণে তিনি বলেছেন বিভক্তির রাজনীতি থেকে সরে আসছেন। আমাদের মনেও অনেকগুলো প্রশ্ন ঘুরছে যে বাইডেন নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি কী হবে, বিশ্ব রাজনীতিই বা কোন দিকে যাবে। আমরা আজ এসব বিষয়ের নিয়ে আলোচনা করব, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের আজকের অতিথি সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন অ্যাসোসিয়েটেড প্রেস এপির ব্যুরো প্রধান জুলহাস আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম কমিউনিকেশনের অধ্যাপক ডক্টর শফিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর শফিকুর রহমান, আপনাকে দিয়েই আমরা আলোচনা শুরু করতে চাই। প্রথা অনুযায়ী 20 জানুয়ারি দুপুরে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন। এই সময়ের মধ্যে আসলে কি ঘটবে, এই সময়ের মধ্যে প্রশাসনই বা কিভাবে চলবে, আপনার কাছে এই বিষয়টি স্পষ্ট করে জানতে চাই। এখন থেকে যেটা হবে, আগামী 2 সপ্তাহের ভেতরে 2 থেকে 3 সপ্তাহের ভেতরে এক এক স্টেট এক এক রকম, এক এক অঙ্গরাজ্য সব তাদের ফাইনাল ভোটিং রিপোর্টগুলো এবং ডেটাগুলো ফেডারেল কমিউনিকেশন কমিশনের কাছে দেবে। তারপরে তারা সেগুলো ভেরিফাই করবেন, ভেরিফাই করে তারা এগুলো কংগ্রেসকে দেবেন জানুয়ারির 6 তারিখে 5 তারিখে বোধহয়, ডিসেম্বরের ভেতরে এগুলো সব প্রসেস হবে। তারপরে ইলেকশন কমিশন এবং কংগ্রেসই মানে ইলেকট্রাল ভোট তো সব কংগ্রেসে, সেনেট এবং 100 জন সেনেটর এবং 538 জন কংগ্রেসম্যান, এরা একসাথে হয়ে সব ভোট দেবেন। মানে ইউজুয়ালি সেই ভোট প্রসেসটা হবে, কিন্তু ডিসিশন তো অলরেডি হয়ে গেছে। এখন এটা হলো নর্মাল প্রসেস এবং 20 তারিখে নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন 20 জানুয়ারি। এখন এর মধ্যে কি হবে কি না হবে, যেমন রিপাবলিকান পার্টির চেয়ারম্যানরা এবং প্রেসিডেন্ট ট্রাম্প মিলে বেশ কয়েকটা কোর্ট কেস করেছেন। এই কোর্ট কেসগুলো কোথায় যাবে, কিভাবে হবে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে কি না। যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় তাহলে সুপ্রিম কোর্টে কি ডিসিশন হবে, কারণ এখন সুপ্রিম কোর্টে আপনারা সবাই জানেন যে 6 জন কনজারভেটিভ জাস্টিস রয়েছে এবং 3 জন মাত্র ডেমোক্রেটিক পার্টির সাপোর্টার রয়েছেন ওখানে, যারা লিবারেল। এবং এখন আমরা সুপ্রিম কোর্টে যেটা দেখেছি, যদি ওই ধরনের কেস যায়, সুপ্রিম কোর্টে যেটা দেখেছি সেটা হচ্ছে যে চিফ জাস্টিস রবার্ট সাধারণত এই ধরনের কেসে ডেমোক্রেটদের সাথে বা লিবারেলদের সাথে উনি যোগ দেন। এখন পরে যে নতুন যে জাস্টিস হয়েছেন, মহিলা জাস্টিস এমি ব্যারেট, উনি এই নির্বাচনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন। এখন যদি এথিক্যালি এবং সোশ্যালি এবং লেগেসি আমাদের হিস্ট্রি, আমেরিকান হিস্ট্রি হিসেবে দেখা যায়, তাহলে ওনার ধারণা, ওনার মানে সিদ্ধান্ত হবে, আমাদের কাছে যেটা মনে হয়, আমি ঠিক এখনো জানি না, এটা ওনার নিজের ব্যাপার, আর উনি হয়তো রিকিউজ করবেন। উনি বলবেন যে আমি হয়তো এই কেসটা আমি অংশ নেব, কোনো সিদ্ধান্তে অংশগ্রহণ করব না। সেটা যদি হয় তাহলে 4 জন দুদিকে হবে। হওয়ার পরে এই সিদ্ধান্তগুলো 4 জন যদি সমান সমান হয়ে যায় দুই দিকে, পক্ষে এবং বিপক্ষে, তাহলে সেই কেস আর তারা শুনবে না, জানবে না, এবং এটা অন্যদিকে এটা আবার ফিরে যাবে সেই ফেডারেল কোর্টের কাছে বা যে লোয়ার কোর্ট যে কেসগুলো পাঠিয়েছে। এখন
এই পর্যায়ে এই কোর্ট কেসগুলো একটা ক্রিটিক্যাল, কিন্তু কোর্ট কেসগুলোর মেরিট কতটুকু, কোন কেসটা কতটুকু ভাবে এগোবে এবং কি হতে পারে, এখানে একমাত্র কেস, অন্য যে বিভিন্ন কেস হয়েছে জর্জিয়া থেকে বা ইসের থেকে বা অ্যারিজোনা থেকে, ওগুলো অত ক্রিটিক্যাল নয়। ওটা খুব একটা এগোবে কিনা, ওটা হচ্ছে যে কিছু ভোট গণনা হয়নি বা কিছু ভোট পুরনো ভোট দুবার গণনা হয়েছে, এগুলো হলো নর্মাল প্রসেস মিস্টেক। প্রসেসে অনেক রকম ভুল হয়, ওখানে 150, 200, 300 কাউন্টার হিসেব করছেন, তাদের 2-4 জনের 10 জনের ভুল হতে পারে, সেটা হলো আনইনটেনশনাল ভুল। আর যদি কেউ ইন্টেনশনালি ওইগুলো করে থাকে, তখন এটা একটা বড় রকম কোর্ট কেস হিসেবে দেখা যাবে। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে পেনসিলভেনিয়ার কেস। পেনসিলভেনিয়ার কেসটা হচ্ছে যে পেনসিলভেনিয়ার অঙ্গরাজ্যের লেজিসলেচার আইন করেছে যে ভোট যেদিন ফাইনাল হবে সেদিন রাত্রে কাউন্টিং এর পরে ওরা ডিক্লেয়ার করে দেবে, কোনো এক্সটেন্ডেড টাইম হবে না। কিন্তু পেনসিলভেনিয়ার সুপ্রিম কোর্ট ওটাকে ওভাররাইড করে বলেছেন যে না, 3 দিন এক্সটেন্ডেড করা যাবে, এবং করা হয়েছে, এবং সেটার উপর ভিত্তি করেই টোটাল যে মেইল ভোটগুলো এসছে, ডাকে যে ভোটগুলো, এবং যেগুলো বিদেশ থেকে ভোট এসছে, আমেরিকানরা যারা বিদেশে থাকেন, আর্মিরা যারা বিদেশে থাকেন, তাদের যে ভোটগুলো এসছে সেগুলো যোগ দিয়ে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন অনেক এগিয়ে গেছেন। ফলে উনি পেনসিলভেনিয়ার ওই 20টি ইলেকট্রাল ভোটের উপর ভিত্তি করে ওনাকে ডিক্লেয়ার করা হয়েছে যে উনি ইলেক্টেড হয়েছেন। এখন এই পর্যায়ে কোথায় গিয়ে আমরা দাঁড়াবো, কি হবে আগামী সপ্তাহে এবং আগামী কয়েকদিনের ভেতরে রিপাবলিকানদের যে ডিসিশন হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা বুঝতে পারছি যে আরো হয়তো অনেক নাটক দেখার বাকি আছে। আপনার কাছে আবারও আসবো, যাব মোহাম্মদ জমির স্যার, আপনার কাছে আসবো। স্যার, আমরা শুনলাম ওনার কথা, প্রথাগতভাবে স্যার মার্কিন যে পররাষ্ট্র নীতি, সেই নীতি থেকে কিন্তু ট্রাম্প অনেকটাই সরে এসেছিলেন। তার পররাষ্ট্রনীতি ছিল একেবারেই ব্যক্তি পর্যায়ে একতরফা, তিনি যার সঙ্গে নিজের সম্পর্ক ভালো সেই দেশের সঙ্গে সেইভাবে তিনি সম্পর্ক স্থাপন করেছেন। বাইডেনের জয়ের ফলে কি মার্কিন যে পররাষ্ট্রনীতি সেটা কি আগের জায়গায় পৌঁছাবে? ধন্যবাদ। কিন্তু আমি উইথ ইউর পারমিশন, উনি যেটা বললেন সেটার একটু ব্যাখ্যা দরকার, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে যে পেনসিলভেনিয়ার ক্ষেত্রে বিশেষ করে যেটা কারণে 20টা ইলেকট্রাল কলেজ ভোট আছে, যার কারণে যখন পেনসিলভেনিয়া তারা বললো জিতেছেন উনি বাইডেন, তখন সেটার ভিত্তিতে বললো যে হি ইজ অলরেডি হয়ে গেছে। এখন ওখানে স্টেট ল যেটা বলে যে মার্জিন অফ ডিফারেন্স ইফ ইট ইজ 0.5%, তখন অটোমেটিক রিকাউন্ট শুরু হবে, এবং সেইটার উপর ভিত্তি করে কিন্তু তারা ওখানে গেছে। এবং জর্জিয়াতেও তাই। জর্জিয়াতে উনি এখন যেটা আছে, বাইডেন গত 2 দিন আগে যখন ওনার রাত্রিরে খবর আসলো যে উনি ইলেক্টেড হয়েছেন ইত্যাদি, তখন হি ওয়াজ অ্যাবাউট 0.51% অ্যাহেড। আর জর্জিয়াতে হি ওয়াজ 0.2% অ্যাহেড, কিন্তু 0.2% ইজ লেস দেন 0.5%। সো জর্জিয়ার ক্ষেত্রে এখন ডোনাল্ড ট্রাম্প বলছে আমাদের ওইটার উপর বিশেষ দিতে হবে। মিশিগানের ব্যাপারে বাইডেন ওয়াজ 2.6% অ্যাহেড, উইচ ইজ, সেই জন্য মিশিগান বলছে তারা যে অলরেডি এনাফ ডিফারেন্স আছে, ওইটা আর কিছু করার নেই। নেভাডায় কিন্তু বলছে যে ইন্টারেস্টিং, রিগার্ডলেস অফ দ্য মার্জিন, যদি কেউ 3 দিনের মধ্যে সেখানে তারা বলে যে আমরা রিকাউন্ট চাচ্ছি, দাবি করে ইত্যাদি, দে হ্যাভ টু পে মানি ফর ইট রিকাউন্টিংয়ের জন্যে। যদি বেরোয় যে সত্যি তারা ভুল কাউন্ট করেছে, দিল গেট দ্য মানি ব্যাক। তো সেই জন্য ট্রাম্পের লোকজন বলছে আপনি চিন্তা করছেন না পয়সার, ঠিক আছে আমরা পয়সা দেবো, কিন্তু রিকাউন্ট করো ওখানে। আর অ্যারিজোনাটা হচ্ছে, অ্যারিজোনায় বাইডেন এগিয়ে আছে 0.6%। অ্যারিজোনা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কেন ওখানে নিয়মটা হচ্ছে 0.1%-এর বেশি টোটাল ভোট যদি বেশি কম থাকে, তখন অটোমেটিক রিকাউন্ট শুরু হয়, এবং সেখানে
মার্জিন অফ ভোট যদি সেটা ওই একই কথা যে রিকাউন্টের সময় করার পরে কোনো সেট ডেডলাইন নেই, কিন্তু ওইটা যদি যেতেও না হারে দ্যাট ইজ ইরেলেভেন্ট, বিকজ ডোনাল্ড ট্রাম্প এখন ওইগুলো মিশিগানে যেহেতু উনি চলে গেছেন আগিয়ে, সেই জন্যে পেনসিলভেনিয়া আগিয়ে চলে গেছেন, সে 270 ক্রস করে যাওয়ার কারণে ওনাকে 300 পৌঁছেও কি না পৌঁছে 270 অতিক্রম করেছে বলে অটোমেটিক্যালি হি ইজ গট অ্যান অ্যাডভান্টেজ। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, দুজন জর্জিয়া স্টেটে দুজন সেনেটর, দুজন এবারে নির্বাচিত হচ্ছে। দ্যাট উইল মেক এ বিগ ডিফারেন্স ইন দ্য সেনেট ইন ওয়াশিংটন যদি দেখা যায় দুজনই ডেমোক্র্যাট হয়। সো দ্যাট ইজ সামথিং উইচ ইজ বিং ওয়াচড ভেরি কেয়ারফুলি। আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভে তারা যতটা এগিয়ে ছিল গত টার্মে ডেমোক্র্যাটরা ন্যান্সি পেলোসির সঙ্গে, এবারে কিন্তু ঠিক অতটা এগিয়ে নেই, এবারে একটুখানি কমে গেছে তাদের। সো দিজ আর র্যামিফিকেশনস। আজকে শুনছিলাম আমি ইয়েতেও করছিল আলোচনার সময়, সিএনএনে বলছিল যে এইগুলো তোমরা আলোচনা করে ভিত্তিতে যদি না এগোই আমরা, যদি এইগুলো সিদ্ধান্তগুলো সব সম্পূর্ণভাবে না হয়, তাহলে তো আমরা উই উইল নট বি শিওর দ্যাট উই উইল বি এবল টু মুভ ফরওয়ার্ড। যেখানে কিনা ইলেকট্রাল কলেজ ডিটারমিন হবে না কারা কারা আছে, যেখানে কিনা সেনেট ডিটারমিন হবে না, সেখানে অটোমেটিকলি সুপ্রিম কোর্ট উইল অ্যাকসেপ্ট ইট। সো দ্যার ইজ এ ডিফারেন্ট র্যামিফিকেশন অলটুগেদার। নাও কামিং ব্যাক টু ইউর ফরেন পলিসি। আচ্ছা, ফরেন পলিসির ব্যাপারে আমি বলি সেটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং। এই যে সকল নেতা নেত্রী যারা কিনা ওনাকে সাধুবাদ জানিয়েছে বাইডেনকে, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় রাষ্ট্রপতি, এনারাও অভিনন্দন জানিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আবার দাওয়াত করেছেন বাইডেনকে এবং তার স্ত্রীকে, আপনারা যদি পান সময় তাহলে আপনারা আসুন এখানে, এসে দেখুন দেশটা কী করে এগিয়েছে, কোথায় পৌঁছেছে, উন্নয়ন প্রক্রিয়া কী হয়েছে না হয়েছে। না, ইন্টারেস্টিং থিং হলো কি, পররাষ্ট্র ক্ষেত্র বিশেষে আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাক্রন ফ্রান্সের, তিনি সাধুবাদ জানিয়েছেন, অ্যাঙ্গেলা মার্কেল সাধুবাদ জানিয়েছে। বরিস জনসন গোড়াতে দেয়নি, তাকে যখন বিবিসি জিজ্ঞেস করেছিল প্রথম বললেন আমি এখন কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু এখন উনি সাধুবাদ জানিয়েছেন। স্টলটেনবার্গ, যে ন্যাটোর সেক্রেটারি জেনারেল, যেখানে ন্যাটোর থেকে সবসময় ডোনাল্ড ট্রাম্প থ্রেটেন করছিল যে আমি যত পয়সা দিই, আমেরিকা যত পয়সা দেয়, এরা এত পয়সা দেয়, 3% অফ জিডিপি তারাও কন্ট্রিবিউট করা উচিত, তারা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, বলছে যে এখন তো এই দিকে যাচ্ছে না। কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক আছে যে বাইডেন সাহেবের সঙ্গে যারা ছিলেন, যে কিনা উনি একটা ট্রানজিশন টিম তৈরি করছেন, তারা পয়েন্ট আউট করেছে যে বাইডেন সাহেব এক ব্যাপারে বেশ পরিষ্কারভাবে বলেছে যে ফ্রাইডে এগ্রিমেন্ট যেটা করা হয়েছে, ব্রেক্সিট হোক কি না হোক আয়ারল্যান্ডের ক্ষেত্রে, সেইটা খুব কেয়ারফুলি ব্রিটেন উইল হ্যাভ টু ফলো দ্যাট। নাও দ্যাট উইল মেক এ ডিফারেন্ট enlarged version of the way things will appear to be between Ireland and England, and also আমি ইংল্যান্ড বললাম, আমি স্কটল্যান্ড বললাম না, ওয়েলস বললাম না, and European Union make a major difference. Now the point is, যারা সাধুবাদ জানিয়েছে তার মধ্যে রাশিয়া কিছু বলেনি এখন পর্যন্ত, চায়নাও কিছু বলেনি। এখন চায়না আর রাশিয়া দুজনে কিছু বলেনি, তারা অপেক্ষা করছে দেখার জন্যে কোন দিকে বাইডেন সাহেব যান in terms of tariff structure, in terms of South China Sea problem, in terms of the One Belt One Road initiative, in the case of Belarusia, and also in the case of Azerbaijan and Armenia, Nagorno-Karabakh নিয়ে। কেন ওখানে আজকে সুসি বলে একটা city, the second largest city in Nagorno-Karabakh, it has been invaded by Azerbaijan and it has been taken over by Azerbaijan. এখন that has altered the situation quite considerably. মধ্যখানে চেষ্টা করেছিল, পুটিন বলেছিল ঠিক আছে আপনারা আসুন, বসে একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব, সেটা এখন একটা অন্য ভিন্ন রূপান্তর প্রক্রিয়া সৃষ্টি হয়েছে। কামিং টু সাউথ এশিয়া ইজ এ টোটালি ডিফারেন্ট বল গেম। এখানে আমরা দেখতে পাচ্ছি মোদি সাহেব যখন সাধুবাদ জানিয়েছেন, ওনার সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা বিশেষ একটা
আলাদা সম্পর্ক সৃষ্টি হয়েছিল। উনি গেলেন টেক্সাসে, সেখানে একটা বিরাট স্টেডিয়ামের মধ্যে 25,000 লোক মিলে ওনারা অনেক কিছু বললেন, অনেক কিছু করলেন। কমলা হ্যারিসকে যেহেতু সে তার মা ছিল ফ্রম ইন্ডিয়া চেন্নাই আর বাবা ছিল ফ্রম জামাইকা, জামাইকান। এখন উনি কমলা হ্যারিসকে বলেছেন যে আপনি আপনার মার কথা চিন্তা করবেন, আপনি এই দেশের নাগরিক হিসেবে চিন্তা করবেন সর্বক্ষেত্রে, যে আপনি কি করতে পারেন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, এবং আমাদের সবাই মিলে একসাথে কাজ করব আপনার সাথে। সো দ্যার ইজ বিন এ স্লাইট শিফট ইন টার্মস অফ ইয়ে। আর অ্যাট দ্য সেম টাইম কিন্তু পাকিস্তান কিন্তু খুব একটা বিশেষ কিছু বলেনি এখনো ইমরান খান, বিশেষ মানে কিছুই বলেনি প্র্যাকটিক্যালি। সিসি ইজিপ্টের, সেখানে কিন্তু সে ব্যাপারে কমলা হ্যারিস এবং বাইডেন বোথ হ্যাড আর্লিয়ার মেনশনড যে তোমরা যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছো সর্বক্ষেত্রে সেটা বন্ধ করতে হবে। সো দেয়ার উইল বি লট অফ ফোকাস অন হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন সাউদি আরেবিয়া অ্যান্ড হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য কেস অ্যান্ড কনটেক্সট অফ ইজিপ্ট। অ্যাট দ্য সেম টাইম টার্কি, রাশিয়া, তার সঙ্গে সিরিয়া এবং ইরান, এখানে ইন্টারেস্টিং থিং হলো নেতানিয়াহু তিনি কদিন আগে আব্রাহাম অ্যাকর্ড যেটা হলো, যার কারণে ইউএইর সাথে, বাহরাইনের সাথে, সুদানের সঙ্গে পম্পেও গিয়ে সবার সাথে করে, এবং ওর জ্যারেড কুশনার যে ওনার জামাই, সবাই মিলে একত্রিত করে অনেক কিছু এগিয়েছিল। কিন্তু নেতানিয়াহু জানে যে বাইডেন খুব খুশি নয় একটা ব্যাপারে, নট দ্য ট্রান্সফার ফ্রম টেল আভিভ টু জেরুজালেম। এই জায়গাগুলোতে আসবো আমি। শুরুতে আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে ট্রাম্পের পররাষ্ট্রনীতির থেকে বাইডেনের পররাষ্ট্রনীতি কতটা আলাদা হবে? এই আলাদা হবে, এখন এখানে আসছি আমি। সেখানে আলাদা হবে সেটা হচ্ছে এখন আমরা আশা করছি, যেহেতু মিয়ানমারে আজকে নির্বাচন হয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী ওনাকে দাওয়াত করেছেন, উনি ফর দ্য ফার্স্ট টাইম আমি বলছি সেটা হচ্ছে মিয়ানমারকে তারা 6 জন জেনারেলকে বলা হয়েছে তোমরা যেতে পারবে না, ওখানে গিয়ে আমেরিকা ঢুকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি, স্যাংশনের মধ্যে তোমরা পড়ছো। কিন্তু দ্য two-way trade between America and Myanmar has been continuously rising. তো সেখানে এখন আমরা আশা করব যে বাইডেন সাহেব ওনার মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মিয়ানমারে একটু চাপ সৃষ্টি করবেন এখন মিয়ানমারের উপরে, যে তোমরা প্রত্যাবাসন প্রক্রিয়াটাকে আরো ত্বরান্বিত করো। এটা আমরা আশা করছি, খালি পয়সার দিকে আমরা অত চিন্তা করছি না। দ্বিতীয়ত হচ্ছে আমেরিকার একটা ডোনাল্ড ট্রাম্পের সময় ছিল ট্রানজাকশনাল ডিপ্লোমেসি, সেটা হচ্ছে ফেলো করি মাখো তেল আমি কি তোমার পর। সেই জিনিসটার থেকে যাতে বেরিয়ে আসতে পারে সেখানে বাইডেন সচেষ্ট হবে, বিশেষ করে ইন দ্য কনটেক্সট অফ COVID-19, যে ওখানে ভ্যাকসিনেশন করানো। যেমন আজকে বেরোলো, আজকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন এটিএন এরিয়াতে যে আমরা প্রায় 50 মিলিয়ন ছিল, সেখান থেকে বোধহয় 65 মিলিয়ন আমরা এখান থেকে পাঠিয়েছি, ওদের যে মুখের মুখোশ আর মাস্ক ছাড়াও ওই যে গায়ের শরীরে পরে যেটা পিপিই বলে না ওটা, তো ওইটাও আমরা পাঠিয়েছি। না, দিজ আর এলিমেন্টারি বাট দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে যে যদি এইভাবে এগোয় তাহলে কিন্তু বাংলাদেশের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক স্থাপনা হবে বিটুইন বাংলাদেশ অ্যান্ড বাইডেন। আমরাও সেটা আশা করবো। স্যার আপনার কাছে আসবো, আমি যেতে চাই জুলহাস আলমের কাছে। জুলহাস আলম, নিশ্চয়ই আপনি এই কদিন মার্কিন রাজনীতি, মার্কিন নির্বাচন নিশ্চয়ই নজর রেখেছেন। বিজয়ী হয়েছেন বাইডেন। এখন আপনার কাছে জানতে চাইবো যে বিশ্ব রাজনীতি এখন কোন দিকে যাবে? ধন্যবাদ আপনাকে। স্যার যেগুলো বলছিলেন অনেক বিস্তৃতভাবে বলছিলেন। তো আমি যেটা বলবো যে বিশ্ব রাজনীতি তো আসলে একটা স্ট্রাকচার আছে। শুরুতে যেটা বলতে চাই যে ট্রাম্পের এই 4 বছর এটা কিন্তু আমেরিকার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল সারা পৃথিবীতে, যে আমেরিকার ফেসটা আসলে কীরকম হবে। তার যে একটা ধারাবাহিক ইমেজের ব্যাপার ছিল সেটি কিন্তু অনেকটা
এলোমেলো একটু হয়েছিল, কারণ আমেরিকানরা যেহেতু বা আমেরিকা যেহেতু সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, সো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে তার যেসব পদক্ষেপ, যে ধরনের বক্তব্য আসছিল, তাতে কিন্তু অনেকে নার্ভাস ফিল করেছে। সেই বাস্তবতা থেকে বিশ্ব রাজনীতি যেটি হচ্ছে যে যেটি স্যার বললেন যে রাশিয়া, তারপর তার্কি, চীন, ভারত, বাংলাদেশ, এসব জায়গাতে একটা স্ট্রাকচার আছে। স্বাভাবিকভাবেই বাইডেন যেসব জায়গায় জোর দেওয়ার চেষ্টা করছেন, যে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে তিনি আবার concerned। ফিরে যেতে চান, আবার যেমন চুক্তিতে ন্যাটোর কথা ফিরে বললেন যেতে স্যার, যে উনি থ্রেট করছিলেন যে আমি স্পেন্ডিংটা কমিয়ে দিব বা আমার কিন্তু ডোনেশন। এই যে মহামারীর এই সময়টাতে যতটা না বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে দাঁড়ানোর কথা বা আমেরিকারই লিড করার কথা, সেই জায়গাটিতে আমরা দেখেছি যে ট্রাম্পের বিশাল একটা মানে দুর্বলতা, যেটা দেখলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে তিনি থাকবেন না, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে হুমকি ধামকি, এই জায়গাগুলো নিশ্চয়ই পরিবর্তন একটা আসবে। সেটা বলছে যে বাইডেনের যে কমিটমেন্ট বা উনি যেসব কথা বলেছেন, তাতে এটা স্পষ্ট যে এসব আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আবার আমেরিকা একটা মানে ফেরত আসবে বা ফেরত আছে, কিন্তু সেটাকে আর হুমকির মুখে পড়ার কোনো সম্ভাবনা নেই। তিনি সেটা কিন্তু স্পষ্টভাবে বারবার বলেছেন। তো আমি মনে করি যে বিশ্ব রাজনীতির কথা আপনি যেটা বললেন, সেটি স্বাভাবিকভাবে আমেরিকা যেটিকে করে, মানবাধিকারের জায়গায় তারা ফোকাস করে, ডেমোক্রেসিকে প্রমোট করার জন্য ফোকাস করে। আমাদের কনটেক্সটে যেটা হচ্ছে যে আমাদের এখানে বা মিয়ানমারের সাথে সম্পর্কে স্যার যেটা বললেন যে ট্রেড একটা বিরাট ফ্যাক্টর আসলে, এবং এর বাইরে তাদের যে ধরনের আদার বিজনেস আছে, বিশেষ করে আর্মস ডিল যেগুলো হয়, সেগুলো তো তাদের ধারাবাহিক প্রক্রিয়া। আমি মনে করি না যে বিশ্ব রাজনীতি এবং কূটনীতিতে বড় ধরনের কোনো চেঞ্জ চলে আসার কোনো কারণ নেই, কারণ তাদের যে কাঠামোগত যে প্রক্রিয়া এই আন্তর্জাতিক কূটনীতিতে এবং ডেমোক্রেসিকে প্রমোট করার জন্য, সেটা কিন্তু শুধুমাত্র একজন প্রেসিডেন্টের উপরই সব কিছু নির্ভর করে না। আপনি আমেরিকার ফাউন্ডিং ফাদার্সরা কিন্তু সেইভাবেই একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মতো করে সিস্টেম দাঁড় করিয়েছে, যার জন্য আপনি দেখেন একটা ইউনিক সিস্টেম, এই ইলেকটোরাল কলেজ ভোট যেটা, এটা কিন্তু আসলে পৃথিবীতে এরকম আর কোথাও নেই, এটা একেবারে ইউনিক। তো সো প্রেসিডেন্ট একজন অ্যাজ এ লিডার তিনি যেভাবে দিক নির্দেশনা দেন, সেটিও কিন্তু আবার সবসময় মানে একক ক্ষমতার বলে সেটা হয় না। অনেক ধরনের আপনি যেটা বলছিলেন যে পররাষ্ট্রনীতি একেবারে যে চেঞ্জ মানে হয় না, আমরা ট্রাম্পের ক্ষেত্রে যেটা দেখলাম যে ইরানের সঙ্গে যে ইরানের পররাষ্ট্র অস্ত্র নিয়ন্ত্রণের যে চুক্তি, সেই জায়গাটিতে ট্রাম্পের একটা বিরোধিতা। এরপরে যে আমরা দেখলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমেরিকার যে দ্বন্দ্ব, এটা আসলে আমেরিকার কাছে এটা বিশ্ববাসী তো আশা করে না, একেবারে রিভার্স। আমেরিকার যে আমি যেটা বলছিলাম যে প্রেসিডেন্টের বাইরে যে শক্তিগুলো আছে বা প্রতিষ্ঠানগুলো আছে আমেরিকার, তারাও তো এটাকে খুব বেশি অ্যাকসেপ্ট করেছে বলে আমার মনে হয়নি কখনো। তারাও কিন্তু একদম অস্বস্তির মধ্যে ছিলেন। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে গ্লোবাল যে প্রেজেন্স আমেরিকার, তো সেই জায়গায় আমার মনে হয় না যে খুব বেশি পরিবর্তন আসবে। কারণ হচ্ছে যে তাদের কিন্তু ধারাবাহিকতা তারা রক্ষা করে। কিছু কিছু জায়গা তো আছে, দেখেন চীনের সাথে ট্রাম্প যেটি করছিলেন, যে এক ধরনের কন্টেনমেন্টের চেষ্টা করছে। সো দেয়ার ইজ এ থিওরি ইন ডিপ্লোমেসি, যে এক ধরনের কন্টেনমেন্ট, ঘেরাও করে ফেলা, যেটা তারা সোভিয়েত ইউনিয়নের সাথে করেছে, রাশিয়ার সাথে তারা করার চেষ্টা করেছে বিভিন্ন সময়। এখন চায়নার সাথে এখানকার যে তার পলিসি আছে, যে তাকে একভাবে ঘেরাও করে ফেলা। এখন তো আর সে আগের আমলে রাজা রাজদের আমলে কেউ ভূমি দখল করতে যায় না, কিন্তু ওদিকে তাইওয়ান একটা ইস্যু, যেটি বলেন যে চায়না সি এর একটা বিষয় আছে, আমাদের এখানে বঙ্গোপসাগর আছে, এখানে মিয়ানমার, হংকং আছে। হংকং এ যে বিগ কনসার্ন, হংকং এর যে বিগ ইস্যু, হংকং নিয়ে আপনি জানেন যে সেখানে আইন পাস হয়েছে, কিভাবে কি হবে। তা আমাদের এখানে যেটা হয়েছে যে এই জায়গা থেকে চায়নাকে যে চ্যালেঞ্জ করার জায়গাটি, সেটি কিন্তু একইভাবে তারা বিভিন্ন জায়গায় তার যে অবস্থানটি, সেটাকে মেনটেন করতে চাইবে। তবে আমি মনে করি যে যেমন চায়নার ক্ষেত্রে যদি ধরি, ট্রাম্প যেভাবে তাকে চ্যালেঞ্জ করছিল, সেটা হয়তো বা একটু ডিফারেন্ট ওয়েতে বাইডেন করবেন, অথবা এক ধরনের সহযোগিতার মনোভাবে করবেন। কারণ এই বাস্তবতাটাকে তো স্বীকার করতে হবে যে বর্তমান বিশ্বে আমেরিকা একটা পরাশক্তি,
একইভাবে আবার চায়না হচ্ছে বিশ্বের কারখানা। তো তাকে ছাড়া কিন্তু তার উঠতি শক্তি, তার বাণিজ্য যে শক্তি বলি, সব শক্তিতে এবং আমেরিকার যদি জব ক্রিয়েট করতে হয়, তার যদি কম দামে জিনিস পেতে হয়, তাহলে কিন্তু চায়নাকে তার দরকার, এবং সেই জায়গাগুলোতে কিন্তু তাকে ভাবতেই হবে। তো আমি মনে করি যে এক ধরনের রিকনসিলিয়েশনের একটা জায়গা কিন্তু আসবে। কারণ ট্রাম্প, আপনি যেটা বলছেন, কিছু জায়গায় উনি খুব ড্রাস্টিক কথা বলছিলেন, খুবই, কারণ একটি প্রসেস ফলো করে কিন্তু ডিপ্লোমেসি চলে। চট করে আমেরিকা তার যে ভূমিকা বিশ্বকে ভারসাম্যপূর্ণ রাখার জন্য সেখান থেকে সরিয়ে ফেলা কিন্তু তার জন্য খুব যে কঠিন। জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের জায়গায় থাকার কথা, বিশেষ করে আমরা এই কোভিডের সময় যেটি দেখলাম যে এই কোভিড মোকাবেলায় তো নেতৃত্বে থাকার কথা যুক্তরাষ্ট্রেরই, সেইখানে তারা ব্যর্থ। সেটা নিয়ে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, এপি, তারা কিন্তু বোঝার চেষ্টা করেছে। আমি উল্লেখ করছিলাম শোয়ের আগে যে এপি প্রায় 100 বছর ধরে আমেরিকার বিভিন্ন নির্বাচনকে তারা কল করে, তার রেজাল্ট কাউন্টিং এর সাথে ইনভলভ। এইবারও তারা ইলেকশনটা শেষ হওয়ার পরে যেটা করেছে যে জনগণ বাইডেনকে কেন বেশি বেছে নিচ্ছে, তাদের ফোকাস ছিল ডেমোক্রেটদের যারা ভোট দিয়েছে তাদের ফোকাসটা ছিল, কিন্তু একটা বড় ফোকাস ছিল এই কোভিড। সো তার মানে কি, ট্রাম্পের যে ধরনের স্টেটমেন্ট এসছে কোভিড নিয়ে, যে ধরনের কথা তিনি বলেছেন, যে ধরনের মেজার্স নিয়েছেন, এত মানুষ মারা গেছে, সেটাকে কিন্তু এই দেশের মানুষ সহজভাবে নেয়নি, কারণ এটি জীবনের সাথে সম্পর্কিত। আবার অন্যদিকে যারা ট্রাম্পকে ভোট দিয়েছেন, তারা, এপি বলছে যে তারা ভোট দিয়েছে মোটামুটি তার উপর আস্থা ছিল যে ইকোনমিটাকে তিনি রিভাইভ করবেন। এই যে চ্যালেঞ্জটা, কোভিড এবং ইকোনমি, এই দুটোর মাঝখানে আপনি জানবেন যে আমেরিকার কিন্তু প্রায় 70% কিন্তু তারা হচ্ছে ছোট ব্যবসায়ী। আমরা বড় বড় কর্পোরেশন, এমএনসি, তাদের কথা জানি, শেভরনের মতো কোম্পানি এবং বড় বড়, কিন্তু সেখানকার যে মূল অর্থনীতির যে মূল ভিত্তি, সেটি কিন্তু হচ্ছে ছোট ছোট প্রতিষ্ঠান, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান, যেটার গ্লোবাল প্রেজেন্স নাই, কিন্তু লোকালি তারা স্ট্রং। এরা তো ডিস্ট্রয়েড হয়ে গেছে। এরা কিন্তু এক ধরনের হোপ তাদের মধ্যে ছিল যে তারা মানে 70% এই বিজনেসম্যানরা, ছোট ছোট বিজনেস করে যারা ওই অর্থনীতিকে চাঙ্গা রাখেন, তারা কিন্তু, এটা কিন্তু সারা পৃথিবীর ট্রেন্ড, তারা কিন্তু ট্রাম্পের উপর আবার কিছুটা আস্থা রাখার চেষ্টা করেছেন। কিন্তু এই যে দুই জায়গায় একদম এক্সট্রিম একটা ভার্সন বা একটা স্টেটমেন্ট, যে দেখেন এবার যারা রিপাবলিকানদের পক্ষে ভোট দিয়েছে তারা কিন্তু একদম অস্তিত্ব সংকটের কথা ভেবেছে, আবার যারা ডেমোক্রেটদের ভোট দিয়েছে তারাও কিন্তু একদম অস্তিত্ব সংকটে। আমেরিকায় কিন্তু এই ধরনের সিচুয়েশন অভূতপূর্ব, যে দুই পক্ষে মনে করছে যদি না জিতে তাহলে আমার অস্তিত্ব সংকটে পড়বে, ওই পক্ষ মনে করছে যদি না, এইবারে তো এমন হলো যে আগে যা কখন হয়নি, এবার সবকিছুই হয়েছে। কারণ আমি আজকে আরেকটি অনুষ্ঠানে বলছিলাম যে এটার কারণ হচ্ছে ট্রাম্প নিজে একজন ব্যতিক্রমী মানুষ, যার জন্যে অ্যাজ এ লিডার আপনি যেদিকে হাঁটবেন, আপনি পছন্দ না করলেও অন্যদেরকে সেটাকে ফলো করতে হয়। সেই জন্য একজন অস্বস্তি কিন্তু ভিতরে ছিলই, এবং তার কারণে এত ভোট পেয়েছেন, 70 মিলিয়ন ভোট পেয়েছেন, আর বাইডেন পেয়েছেন 74 মিলিয়ন। এইটা কিন্তু ট্রাম্পের একটা বিরাট অর্জন তার জায়গা থেকে যদি দেখে, এবং তার মানে কি, উনি সোসাইটির একটা বিরাট অংশকে রিপ্রেজেন্ট করছেন। আপনি জানেন যে মোর দেন 60% কিন্তু আমেরিকাতে হোয়াইট, তাদের কিন্তু ইনফ্লুয়েন্সটা চট করে কি চলে গেল, সেটা মনে করার কোনো কারণ নেই। সো ডোমেস্টিক পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমেরিকার যে গুরুত্ব, সেটাকে মাথায় রেখে আমি মনে করি যে বাইডেন যে ধরনের কথা বলছেন তাতে এক ধরনের রিকনসিলিয়েশন, এক ধরনের সমঝোতা, এক ধরনের ফরওয়ার্ড লুকিং একটা অ্যাপ্রোচ তার থাকবে বলে আমি মনে করি, যেটা গ্লোবাল পলিটিক্স আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটিকেও একটু সহজ এবং আরেকটু ধারাবাহিকতা মেনটেন করে আমার মনে হয় যে ভারসাম্য রাখার জন্য কাজ করবে এই বিজয় বাইডেন। আমরা একটা ছোট বিরতি নেব, বিরতির পরে এসে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভ্যালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি 21 রাতে। আমাদের আজকের আলোচনার বিষয় বাইডেন ও বিশ্ব রাজনীতি। যাব মোহাম্মদ জমির স্যার, আপনার কাছে আসব। স্যার, আমরা পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলছিলাম যে পররাষ্ট্রনীতির আসলে খুব বড় চেঞ্জ আমরা দেখব না এরকম, কিন্তু মার্কিন যে প্রথাগত পররাষ্ট্রনীতি সেই জায়গাটাতেই বাইডেন থাকতে চায়। আমরা কয়েকটি ইস্যুতে বলতে চাই, যেমন ইরান, আর যদি দেখি যে ইয়েমেনে সৌদি নেতৃত্বে যে যুদ্ধটি চলছে সেই জায়গাটিতে মার্কিন সমর্থন ছিল,
সেইখানে বাইডেনও কিন্তু বলেছেন যে সেই সমর্থনের জায়গাটা থেকে তিনি সরে আসবেন, যুদ্ধের জায়গাটাতে তিনি যেতে চান না। তাহলে কি আমরা বিশ্ব রাজনীতিতে একটা শান্তির বাতায়ন কি দেখব? শান্তির বাতায়ন দেখবো কিনা আমি ঠিক জানি না, কিন্তু ইট ইজ ইন্টারেস্টিং যে ডোনাল্ড ট্রাম্প সবসময় সে যা বোঝে একলা সেটাই সে করে আসছে। যেমন আজকে আই এম শিওর ইউ হ্যাভ নোটিসড, গতকাল মিস্টার চ্যাটার্জি, যে কিনা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন না, ফেডারেল ব্যুরো অফ এনার্জি, তার চেয়ারপারসন ছিল। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই ইলেকশন টিলেকশন ঝামেলার মধ্যেও গতকাল তাকে বের করে দিয়েছে। কারণ সে বলেছিল আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমরা যদি আমাদের রিনিউয়েবল এনার্জিটাকে কন্ট্রোল করতে হয়, সব কিছু করতে হয়, আমাদের পলিউশন বন্ধ করতে হয়, উইদাউট স্পেন্ডিং মানি উই ক্যান ইম্পোজ ট্যাক্স অন দোজ হু আর পলিউটিং দ্য অ্যাটমসফিয়ার। উনি এটা শুনে ধরুম করে তাকে বের করে দিয়েছে। তখন সেই একই কারণে একইভাবে যে সকল ঘটনা ঘটছে ইয়েমেনের ক্ষেত্রে, আফ্রিকায় বিভিন্ন জায়গায় একটা ওখানে শান্তি প্রক্রিয়া নেই, সেই সব জায়গাতে ডোনাল্ড ট্রাম্প তার নিজের কথা অনুসারে উনি যা মনে করেন যে এটা ঠিক সেটাই করার চেষ্টা করছেন উনি, এবং করে আসছিলেন একদিন। এখন সমস্যাটা হচ্ছে যে এই প্রেক্ষিতে যতদিন না পর্যন্ত তিনি সশরীরে 21শে জানুয়ারির পরে উনি যদি তখনও ওই 1600 পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে বসে থাকেন না আমি বেরোবো না, এবং শেষ পর্যন্ত ওই ওখানে FBI আর CIA আর লোকজন গিয়ে তারা ওনাকে স্কট করে বের করলো, দ্যাট উড বি ভেরি ভেরি একটা স্ক্যান্ডালাস টেরিবল সিচুয়েশন। সেটা বাইডেনও চাইবে না। কিন্তু সবাই অপেক্ষা করবে what Biden will do after he takes over on 21st of January. কারণ বাইডেনকে যদি কাজ করতে হয়, he has to work in cooperation with the Senate, যেখানে কিনা ডেমোক্র্যাটরা নির্বাচিত হয়ে সংখ্যাগতভাবে সংখ্যাগরিষ্ঠতা আমার মনে হয় না পাবে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাবে তারা, কিন্তু কি দাঁড়াবে ওই বিবর্তনের মাধ্যমে সেটার উপর ডিপেন্ড করবে বাইডেন সাহেব কতদূর এগোতে পারবেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। কেন ওই যে ন্যাটোর ক্ষেত্রে হ্যাঁ মুখে আলাপ হবে, কিন্তু এখন আমার মনে হয় যেটা বাইডেন সাহেব করবেন সেটা হচ্ছে হিজ ফার্স্ট প্রায়োরিটি উইল বি গিভেন, যেটা ট্রানজিশন টিম যে ছিল ব্যক্তি তিনি বলছিলেন CNN-এ যে আমরা কোভিডের ক্ষেত্রে কি করা যায়, ভ্যাকসিনের ক্ষেত্রে কি করা যায়, ফাউচি সাহেবকে কিন্তু তার প্রাধান্য দেবে, ডক্টর ফাউচিকে, এবং সেই ক্ষেত্রে বিদেশের সঙ্গে যেখানে ভ্যাকসিনেশন তৈরি করার চেষ্টা হচ্ছে, কোন জায়গায় কোথার থেকে কি করা যায় না করা যায় সেসব ব্যাপারে সার্বিকভাবে, এবং সেই কারণে বলেছেন উনি বাইডেন সাহেব যে ভুললে চলবে না, এটা আমরা উই আর অল টুগেদার, উই রিপ্রেজেন্ট আমেরিকা। এই একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে উনি একটুখানি জোর দেবেন যে বর্ণবাদের বিরুদ্ধে যে একটা পেন্ট আপ অ্যাঙ্গার রয়েছে সেইটার কথা ওনাকে পুলিশ ফোর্সকে যাদেরকে বলা ছিল তোমাদের বেতন কমিয়ে দেওয়া হবে, তোমাদের জন্য যে গ্রান্ট দেওয়া হবে সেইটার ব্যাপারেও উনি দেখবেন। দিজ আর মোর ইম্পর্টেন্ট ইন টার্মস অফ প্রায়োরিটি থিংস ফর হিম। থার্ড হচ্ছে এই যে আনএমপ্লয়েড সিচুয়েশন, উনি যেটা বলছিলেন 70% অফ দ্য স্মল এন্টারপ্রেনার্স যারা আছে তারা কিন্তু খুব একটা খুশি নয়, কারণ তারা চাচ্ছে যে কোনো মতে কিভাবে আমরা এগোতে পারি, পয়সা ব্যবসাটা টিকিয়ে রাখা, ব্যবসা টিকিয়ে রাখা, কারণ জীবনটা চালানো, হ্যাঁ ব্যবসা টিকিয়ে রাখা কিভাবে চালানো যায়, কারণ ডিজিটালিতে সব কিছু সম্ভব নয়। অনেকে বাড়ি ভাড়া নিয়েছে, অনেকে দেনা করেছে, সেই দেনাগুলো পয়সা ফেরত দিতে হচ্ছে, তারা কোথায় যাবে? তো এই সকল প্রক্রিয়াগত দিকটা চিন্তা করে উনি হি উইল বি গিভিং প্রায়োরিটি টু দ্য ডোমেস্টিক সিন। হ্যাঁ ঠিক আছে, দে উইল অলসো, বিকজ উনি জানুয়ারি মাসের শুরুর দিকে না হলেও তৃতীয় সপ্তাহের দিকে উনি টেক ওভার করবেন, তখন আমি মনে করি যে ফার্স্ট উইকের শেষে জানুয়ারির পরে পররাষ্ট্র বহির্বিশ্বে নীতি অনুসারে কি হবে, কোন দিকে যাবে, কি হবে না হবে, তখন একটু উনি
নাড়াচাড়া করা শুরু করবেন। স্যার, একটি বিষয় আপনাকে জানতে চাই, এইবারই বোধহয় প্রথম কোনো নির্বাচন যে নির্বাচনে আসলে মার্কিন পররাষ্ট্রনীতি কি হবে, এই যে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কিন্তু প্রচারণার ক্ষেত্রে একটু দূরেই ছিল। এটা স্যার কেন হলো? উনি দূরে ছিলেন এই সবার ক্ষেত্রে, সব পার্টির ক্ষেত্রে না, একটু সবাই ভাবছে যে এখন এইসব বলে কথা বলে কোনো লাভ নেই, কারণ ডোনাল্ড ট্রাম্প তো কারো কথাই শোনে না। সেজন্য উনি বললেন যেটা কালকে যেটা বাইডেন বললো তার বক্তৃতায়, তিনি বললেন আমাদের ভুললে চলবে না, সবাই আমেরিকান, এবং আমেরিকান হিসেবে আমাদের উচিত হবে অন্য ব্যক্তি যাই মনে করুক না কেন তাদের কথা শোনা, তাদের আলোচনা করা, বিবেচনা করা, যে তাদেরকে কথা প্রকাশ করার, প্রচার করার সম্ভাবনা দেওয়া। ও বললো যে এরকম আমি বিশ্বাস করি যে আমি কোনো স্টেট আলাদা না, আই রিপ্রেজেন্ট দ্য ইউনাইটেড স্টেটস, আমরা ইউনাইটেড হব, সবাই মিলে আমরা যা কিছু করার করব। এবং একটা জিনিস বললে ভুললে চলবে না, আজকেও সকালে যেটা ইন্টারেস্টিং, সকালে উনি গেছেন, ওনার স্ত্রী মারা গেছিল, প্রথম স্ত্রী মারা গেছিল গাড়ি অ্যাক্সিডেন্টে, তারপরে মেয়ে মারা গেছে, ছেলে মারা গেছে। তো আজকে উনি ওনার স্ত্রীকে নিয়ে উনি চার্চে গেছেন সকালবেলা। হি ইজ এ ডিভাউট রোমান ক্যাথলিক। ডোনাল্ড ট্রাম্প যায় রবিবারে গলফ খেলতে, উনি যান চার্চে। এই যে একটা পার্থক্য, ইট মেক্স এ মেজর ডিফারেন্স। এবং এইটা ইট ক্রিয়েটস অ্যান ইমপ্রেশন অন দ্য মাইন্ড অফ আদার্স। এবং অলরেডি অনেকেই বলছে যেহেতু 7 কোটি লোক এর বেশি লোক ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে, জি, ইট উইল নট বি ভেরি স্ট্রেঞ্জ উনি যদি 2024 সালে নির্বাচনে দাঁড়ান। ডোনাল্ড ট্রাম্প কী করে না করে সেটা গ্রেটলি ডিপেন্ড করবে, কিন্তু উনি হি বিলিভস ইন ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি। কিন্তু জ্যারেড কুশনার যেটা CNN-এ বলেছে, হি ওয়েন্ট অ্যান্ড টোল্ড হিম, তাই না, বলে এটা খবরে বললো তো, জ্যারেড কুশনার নাকি ওনার জামাই, যে স্পেশাল অ্যাডভাইজার ওনার, ইভাঙ্কা ট্রাম্পের হাজব্যান্ড, তিনি নাকি ওনাকে বলেছেন গিয়ে আলাদাভাবে ফলাফল মেনে নিতে। সেটা এখন কেউ বলছে না যে উনি বলেছেন, কিন্তু এটা গুজবটা রটেছে, সংবাদ মাধ্যমগুলোতে এসেছে, সব কটা জায়গাতে এসেছে। জি। সো দিস ইজ, পিপল উইল ওয়েট অ্যান্ড সি হাউ ডোনাল্ড ট্রাম্প রেসপন্স অ্যান্ড রিয়াক্টস। অ্যান্ড ওই যে লিগাল ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে যেটা উনি চেষ্টা করছে একটা বিশৃঙ্খল পরিস্থিতির, দ্যাট উইল নট মেক এনি ডিফারেন্স। জি স্যার, সময় পেলে হয়তো আপনার কাছে আবার আসতে পারবো। যাবো অধ্যাপক ডক্টর শফিকুর রহমানের কাছে। ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে আপনি আলোচনা নিশ্চয়ই শুনছিলেন যে এই যে বিভক্তির রাজনীতি থেকে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের যে বিভক্তির রাজনীতি, সেই জায়গা থেকে নিশ্চয়ই যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে, আমরা সেই ইঙ্গিত পেয়েছি। আরেকটি বিষয় যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আসলে বড় কোনো পরিবর্তন আসবে কিনা? আমেরিকার এখন যে সিচুয়েশন এবং ইলেক্টেড প্রেসিডেন্ট জো বাইডেন, অ্যাম্বাসেডর জমির যেটা বলেছেন যে একটা ডোমেস্টিক প্রায়োরিটি রয়েছে, কারণ এত বড় একটা পরিবর্তন ট্রাম্প নিয়ে এসছেন ইন্টারনাল পলিসিতে এবং ফরেন পলিসিতে। ইন্টারনাল পলিসিতে উনি জাতীয়তাবাদ এবং ন্যাশনালিজম এবং আমেরিকা প্রথম, আমরা অন্যের সাথে সম্পর্ক না রেখেও আমরা চলতে পারবো, এই যে একটা বিশ্বাস উনি ডেভেলপ করার চেষ্টা করেছেন আমেরিকা 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 বলে। এবং বিশেষ করে যেটা আমি বলবো যে সাদা কম শিক্ষিত যে ভোটাররা রয়েছে, রুরাল গ্রামের যে ফার্মার এবং এই যে ভোটার যারা একেবারে 100% ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছেন, তাদের সুযোগ, তাদের ব্যাপারটা হচ্ছে যে আমেরিকায় সাদা লোক আস্তে আস্তে কমে যাচ্ছে, মাইনরিটি এবং হিসপ্যানিক এবং কালো আফ্রিকান আমেরিকান এবং এশিয়ানরা এখন প্রায় 38-40-এর মতো চলে এসছে, আর সাদারা রয়েছে 60-62-র মতো। এখন আগামী 25-30-40 বছরের ভেতরে বলা হচ্ছে যে মাইনরিটি মেজরিটি হয়ে যাবে।
এইটা একটা বড় রকমের ভূমিকা পালন করছে ট্রাম্পের পলিসির মধ্যে। এটা একটা ফিয়ার এর মতো তৈরি হয়েছে আমেরিকার সাদা জনগণের ভেতরে। তারা ভাবছে আমরা যদি নাম্বারে কমে যায়, ভোটে কমে যায়, তাহলে আমাদের হয়তো আর কোনো কন্ট্রোল থাকবে না, আমাদের কোনো অর্থনীতি এবং সাংস্কৃতিক কালচারাল ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে, অন্য ব্যাপারে আমাদের ওই রকম রুল আমরা করতে পারবো না। কাজে ইন্টারনাল পলিসিতে তার যে ন্যাশনালিস্টিক পলিসি উনি যেটা তৈরি করেছেন এবং সেটাকে ফলো করে আমরা ইস্ট ইউরোপে দেখেছি, আমরা অন্যান্য জায়গায় দেখেছি, ভেনেজুয়েলায় দেখেছি, সব জায়গায় অনেক দেশই চেষ্টা করছে তাদের নিজেদের ইন্টারনাল পলিসির উপর বেস করে ফরেন পলিসি তৈরি করার জন্য, যেটা সব সময় হয়ে থাকে। এখন এই পরিবর্তনটা কোনো একটা কাঠামোগত পরিবর্তন আমেরিকায় হয়েছে কি না, এটা থেকে যাবে কি না, বা এই ধরনের যে এই যে 7 কোটির উপরে ভোট ট্রাম্প পেয়েছেন, এটা কতদিন পর্যন্ত থাকবে, কিভাবে থাকবে, এবং নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এটাকে কিভাবে পরিবর্তন করতে পারবেন এই মানসিকতা। উনি বলছেন যে আমি সব আমেরিকানদের প্রেসিডেন্ট হব, কিন্তু বলা ওয়ার্ডস অ্যান্ড ডিডস, বলা একটা কথা আর করাটা আরেকটা কথা। ওনার পার্টির ভেতরে একটা স্ট্রং লিবারেলের একটা গ্রুপ রয়েছে, যেটা বার্নি স্যান্ডার্স এবং আলেকজান্ডার কর্টেস কসিও, এরা বেশ একটা স্ট্রং নাম্বার কংগ্রেসে রয়েছে এবং সেনেটেও কয়েকজন রয়েছেন যারা এই পলিসিটাকে এক্সট্রিম লেফট, অর্থাৎ মেডিকেয়ার ফর এভরিবডি, মানে হিউম্যান রাইটস ফর এভরিবডি, শিক্ষা, কলেজের শিক্ষা বিনা পয়সায় করে ফ্রি করে দিতে হবে। স্কুলে তো রয়েছে আমেরিকায় ফ্রি এডুকেশন, কিন্তু কলেজেও 4 বছরের কলেজে ফ্রি করে দিতে হবে। এই ধরনের প্রেশারের উপর রেখে জো বাইডেনকে চলতে হবে। কিন্তু তার চেয়েও যেটা বড় সেটা হচ্ছে যে ইমিডিয়েট করোনা ভাইরাসকে কিভাবে উনি হ্যান্ডেল করবেন। উনি যদি আগেই বলেছেন যে আমরা মানে খুব অ্যাক্টিভ রোলে চলে যাব এবং ইমিডিয়েটলি আমার প্রথম কাজ হবে করোনা ভাইরাসকে হ্যান্ডেল করা, কারণ ওটা যদি না করা যায় ওটার সাথে সাথে কিন্তু অর্থনীতি সম্পূর্ণভাবে সম্পৃক্ত। অর্থনীতি, এই যে ভাই বললেন যে মধ্যবিত্ত এবং ছোট ব্যবসায়ীরা প্রচুর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এর জন্য অলরেডি উনি এখনো প্রেসিডেন্ট হননি জো বাইডেন, কিন্তু উনি কোভিড টাস্ক ফোর্স অলরেডি তৈরি করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি আগের প্রেসিডেন্ট ওবামার যে সার্জন জেনারেল ছিলেন তাকে চেয়ারম্যান করে ডক্টর বিবেক মূর্তিকে চেয়ারম্যান করে 6 জন মেম্বার নিয়ে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া থেকে ইউনিভার্সিটি এবং এই ফুড অ্যান্ড ড্রাগ FDA এর আগের কমিশনারকে নিয়ে একটা বড় রকমের কাজ করে সোমবার দিন ওনাদের প্রথম মিটিং হবে এবং হয়ে তারা কি অ্যাকশন নেবে। আমি যেটা বলছিলাম যে ওয়ার্ডস অ্যান্ড ডিডস, কি করতে পারবেন, কি করতে হবে, এটার উপর নির্ভর করতে হবে প্রেসিডেন্ট বাইডেনকে। এখন ফরেন পলিসির উপরে যেটা হয়েছে এটাও ওই ন্যাশনালিজম এবং গ্লোবালাইজেশনের যে দুটো কনসেপ্ট আমরা জানি, এই দুটোর ভেতরে একটা ব্যালেন্স করে জো বাইডেনকে চলতে হবে। কারণ আমেরিকার যে 7 কোটি ভোট ট্রাম্প পেয়েছেন এবং যারা, আমি অনেকের সাথে কথা বলেছি, আমার নেইবারই, আমার পাশের বাড়িতেই রয়েছে ট্রাম্পের সাপোর্টার, কাজী তার সাথে আমরা রোজই কথা বলি এবং আমরা তর্ক করি, কিন্তু তর্ক করেও আমরা শেষে আবার এক জায়গায় বসে চা খেতে পারি, একসাথে বসে। উনি ডাক্তার এখানে, তো এখানে ব্যাপার হচ্ছে যে এই যে ইন্টারনাল পলিসি এখন প্রেসিডেন্ট জো বাইডেনকে ডমিনেট করবেন এবং তার উপর ভিত্তি করে ফরেন পলিসির উপরে যাবেন। এখন ফরেন পলিসির এখানে 2-3টে বড় বড় ব্যাপার আছে। উনি অলরেডি প্রেসিডেন্ট ইলেক্ট বাইডেন কমিট করেছেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে জয়েন করবেন, প্যারিস অ্যাকর্ড থেকে উনি প্যারিস অ্যাকর্ডে আবার জয়েন করবেন এবং সারা
পৃথিবীতে একটা শান্তি এবং সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যেটা আমরা বলছি বাস্তবতার ভিত্তিতে, যে এই জন্য যে খরচ, এই জন্য যে টাকা পয়সার মানে প্রয়োজন, এবং কোভিডকে হ্যান্ডেল করার মতন যে সিচুয়েশন, অথবা আমেরিকার জনগণকে, যাদের কাজ নেই, চাকরি নেই, যাদের লক্ষ লক্ষ লোক মানে তাদের চাকরি হারিয়েছেন, স্টিমুলাস প্যাকেজ করার জন্য যে কংগ্রেসের কাছে রিকোয়েস্ট করেছিলেন এবং ট্রাম্পও করতে পারেননি, একটা অর্থনৈতিক সাহায্য সাধারণ লোককে দেওয়ার জন্য $1200 করে প্রত্যেক মাসে, বা $600 করে যাদের কাজ রয়েছে তাদেরকে $600 করে দেওয়ার জন্য, বা অন্যান্যদের, এই যে একটা সাপোর্ট সিস্টেম এবং একটা আত্মবিশ্বাস ফিরিয়ে আনা যে আমরা পারি, আমরা পারবো এবং আমরা করতে পারবো, এটার উপরে তার ফরেন পলিসি খুব মেজর চেঞ্জ খুব একটা হবে বলে আমার মনে হয় না। কিন্তু তাকে কনসিডার করতে হবে এই 7 কোটি ভোটার। না হলে কদিন পরই এই যে আমাদের মিড টার্ম ইলেকশন আসবে 2 বছর পরে, কংগ্রেসের ইলেকশন, যেটা প্রেসিডেন্টের নয়, সেই ইলেকশনে আবার কংগ্রেস চেঞ্জ হয়ে যাবে। তখন আর যে ইলেক্টেড নতুন প্রেসিডেন্ট হবেন কিচ্ছু করতে পারবেন না, কোনো অ্যাকশনে যেতে পারবেন না, কোনো বাজেট অ্যাপ্রুভ করতে পারবেন না, কোনো টাকা পয়সা নিয়ে কোনো অ্যাকশনে যেতে পারবেন না, সেটা ফরেন পলিসি হোক বা ইন্টারনাল পলিসি হোক। কাজেই তাকে খেয়াল রাখতে হবে যে কি করে এই যে 7 কোটি ভোটার ওনার ট্রাম্প পেয়েছেন, ট্রাম্প অলরেডি ডিক্লেয়ার করেছেন যে উনি হয়তো 2024-এ আবার নির্বাচনে আসতে পারেন। কাজে এই যে ফ্যাক্টরগুলো, ইন্টারনাল ফ্যাক্টরগুলো রয়েছে, এগুলো খুবই ক্রিটিক্যাল হবে জো বাইডেনের জন্য। আর স্ট্রাকচারালি আমি বলছি না আমেরিকান ইনস্টিটিউশনসগুলো, আমেরিকান ডেমোক্রেটিক, ইকোনমিক, পলিটিক্যাল, সোশ্যাল, এডুকেশনাল, ফরেন পলিসির ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানগুলো এত শক্ত, এত অর্গানাইজড যে একজন প্রেসিডেন্ট চলে গেলে বা মেজর কোনো পরিবর্তন হলেও ওটা যে একবারে ভেঙে যাবে বা ধ্বংস হয়ে যাবে। অনেকে বাংলাদেশ থেকে আমাকে ফোন করেছে যে আবার সেই আমেরিকা ভেঙে যাবে কিনা, বিভিন্ন দেশ আলাদা হয়ে যাবে কিনা, কিন্তু সেই রকম হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। জি স্যার, সময় পেলে হয়তো আসবো, যাবো জুল হাসান আলমের কাছে। জুল হাসান আলম নিশ্চয়ই শুনছিলেন, উনি বলছিলেন যে বাইডেনের সামনে অনেক চ্যালেঞ্জ। নিঃসন্দেহে আপনার বিশ্লেষণ জানবো। অনেক চ্যালেঞ্জ, যেটি জাতীয় রাজনীতির কথা বলছিলেন, সেটি কিন্তু সত্যি খুব তার জন্য চ্যালেঞ্জিং। কারণ ওই যে বলছিলাম যে এখানে চেক অ্যান্ড ব্যালেন্সের যে ব্যবস্থাটা আমেরিকাতে আছে, উনি চাইলেই অনেক কিছু করে ফেলতে পারবেন না। ট্রাম্পও কিন্তু পারেননি অনেক কিছু তার ইন্টারনাল পলিসিতে। কিন্তু এই যে 7 কোটি ভোট বা 7 কোটির বেশি ভোট, এটা কিন্তু একটা মানে আমেরিকান সোসাইটিটার যে বিভাজন, সেটা কিন্তু অনেক বেশি স্পষ্ট করে দিয়েছে। যেটা উনি বলছিলেন যে কম শিক্ষিত সাদাদের যে একটা, এরা কিন্তু একসময় ভোট দিত না, তাদেরকে কিন্তু তিনি এবার দল বেঁধে ভোট দিয়েছে। দল বেঁধে ভোট, ওই যে বললাম যে অস্তিত্ব সংকটের কথা বলছে, একদম ফিয়ার তৈরি করেছে যে ওই যে সাদারা কমে যাচ্ছে, তোমরা সব হারাবে। এটা কিন্তু সারা পৃথিবীর প্রবণতা। আমি দেখেছি ইউরোপের বিভিন্ন দেশে, দু একটা নির্বাচনের সময় সেখানে ছিলাম, দেখেছি যে তারাও কিন্তু এক ধরনের অ্যান্টি ইমিগ্রেশন, যে এক ধরনের আতঙ্ক তৈরি করা কিছু দল করে, সেটি কিন্তু ওখানে এটাকে কার্যকরভাবে ট্রাম্প করেছেন। এটা ইউরোপে আমি অনেক জায়গায় দেখছি। ইভেন আমাদের আশেপাশের দেশেও কিন্তু এই ধরনের একজন আতঙ্ক তৈরি করে সংখ্যাগরিষ্ঠের শাসন বা নানা ধর্ম, বর্ণ ইত্যাদি দিয়ে কিন্তু একদম বিভাজনটাকে স্পষ্ট করার চেষ্টা হচ্ছে। সেটা একটা গ্লোবাল ট্রেন্ড এখন। ইভেন আমাদের পাশের দেশ, আজকে নির্বাচন হলো মিয়ানমারে, সেখানেও তো একই যেন আপনি যে বুদ্ধিস্টদের কিভাবে খেপিয়ে তোলেছে, তাদেরকে তৈরি করা হয়েছে যে রোহিঙ্গাদের তাড়ানোর জন্য। সো এটা একটু গ্লোবাল ট্রেন্ড। এই ট্রেন্ডের মধ্যেও মানে এই ট্র্যাপের মধ্যে আমেরিকা এইভাবে পড়ে যাবে, সেখানে বর্ণবাদ আছে, সেখানে অন্যান্য সংকট আছে, এইভাবে পড়ে যাবে, এটা কিন্তু অনেক লিবারেল আমেরিকানদের কাছেও কিন্তু একটা বিষয়। এবং যেটি বলছিলেন যে জো বাইডেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি হবে, সেটি হচ্ছে যে এই যে 7 কোটি ভোট, এই জায়গাটায় তাদের প্রেসিডেন্ট উনি হয়ে উঠতে পারবেন কিনা, বা একটা অংশকে তিনি আসলে সত্যিই বোঝাতে পারবেন কিনা যে আসলেই এই আমেরিকা আমাদের জন্য ভালো নয়। উনি কিন্তু ওনার বক্তব্যে বলেছেন, যেটা জমি স্যার বলছেন, যে উনি কিন্তু বলেছেন যে আমি প্রতিদ্বন্দ্বী, আমি কিন্তু শত্রু নই।
এটা কিন্তু অত্যন্ত আমরা সবাই আমেরিকান, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট যে আমি তার প্রতিদ্বন্দ্বী কিন্তু আমি শত্রু নই, আমরা সবাই আমেরিকান, আমেরিকার জন্য আমাদের কাজ করতে হবে। কারণ এই চ্যালেঞ্জটি তিনি মোকাবেলা করতে পারেন যদি তাহলে তো তিনি মানে শুরুতেই বুঝতে পেরেছেন যে যেহেতু তিনি পোড় খাওয়া রাজনীতিবিদ, সেই 5 থেকে 7 বারের সিনেটর, প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেছিলেন 1988 সালে, সবচেয়ে কম বয়সে তিনি 32 বছর পরে এসে প্রেসিডেন্ট হলেন। উনি আবার সিনেটর, হি ওয়াজ দ্য সিনেটের পররাষ্ট্র কমিটির প্রধান ছিলেন। প্রধান ছিলেন। বেসিক্যালি যেটা হচ্ছে যে এই জায়গা থেকে একটা সুযোগ কিন্তু বাইডেনের আছে। উনি যদি কোভিডটা নিয়ে যেভাবে সোচ্চার হওয়ার চেষ্টা করছেন, এইটা যদি উনি সাকসেসফুল হন তাহলে কিন্তু একটা মোড় ঘুরে যেতে পারে, এটা তার একটা সুযোগ আমি মনে করি। সো এই জায়গাটায় তিনি যদি কাজ করতে পারেন তাহলে এক ধরনের আস্থা তিনি ফিরিয়ে আনতে পারেন। কারণ কোভিডের যদি পরিস্থিতি কোনো কারণে উনি নিয়ন্ত্রণ করতে পারেন, কোনোভাবে করতে পারেন, তাহলে কিন্তু এটা আবার কিন্তু তার ট্রেড অ্যান্ড বিজনেস, ওই যে মানুষগুলো ছোট বিজনেস করে চলে, তাদের কিন্তু আস্থাটা উনি পাবেন। বা গ্রামে যে কৃষি পণ্য, সেই ক্ষেত্রে বলতে হয় যে তিনি হয়তো ভাগ্যবান, কারণ আমরা হয়তো খুব শিগগিরই কার্যকর একটি ভ্যাকসিন হয়তো পেয়ে যাবো। হোপফুলি স্যার যেটা বলছেন যে ফাউচি, তাকে যদি গুরুত্ব দেওয়া হয়, তিনি কিন্তু সারাক্ষণ ট্রাম্পের সাথে একটা দ্বান্দ্বিক পরিস্থিতিতে রয়েছে। আমার মনে হয় যে তিনি অতি দ্রুত না হলেও ট্রাম্প স্বীকার করে নেবেন পরাজয় আনুষ্ঠানিকভাবে। কারণ হচ্ছে যে অলরেডি তার ইনার সার্কেল, আমি আসার সময় স্যার আপনি তার জামাতার কথা বলছিলেন, তার স্ত্রীও সেখানে যোগ দিয়েছেন বলে আমি সিএনএনে দেখছিলাম যে ইনার সার্কেল তারা তার উপর প্রেশার ক্রিয়েট করছে, বিকজ আমেরিকা এটাকে অ্যাফোর্ড করতে পারবে না। যে কেওয়াসটার কথা আমরা আশঙ্কা করছি, তাদের সংস্কৃতিতে, এটা আমেরিকা অ্যাফোর্ড করতে পারবে না, কারণ এটার ইম্প্যাক্ট, গ্লোবাল ইম্প্যাক্ট আছে এক ধরনের কেওয়াস, এবং একটা খুবই বাজে নজর হবে। আমি আজকে জানতে পারলাম সন্ধ্যায় যে রিপাবলিকানরা তারা $60 মিলিয়ন তুলেছে, আমাদেরই তো আলোচনা তুলেছে আদালতে মামলার বিষয়ে। আমাদের দেশেই তো আলোচনা শুরু হয়েছে যে তোমরাই যদি এরকম করো তাহলে তোমরা আমাদের এই তৃতীয় বিশ্বের গণতন্ত্র নিয়ে কিভাবে প্রশ্ন তুলবে? সেটা স্বাভাবিকভাবে, এটা আমেরিকা অ্যাফোর্ড করতে পারবে না আমেরিকা অ্যাফোর্ড করতে। সো ডোনাল্ড ট্রাম্প যে একগুঁয়েমি আচরণ করছেন বা যে ধরনের কথা বলছিলেন, এখন যে অবস্থানে আছেন, এটা আমেরিকার ইতিহাসে আমার মনে হয় স্যার অনেক ভালো জানেন আমেরিকার ইতিহাস, সাম্প্রতিক সময়ে এটা খুবই নজিরবিহীন। তো এই জায়গাগুলোতে তিনি কাজ করলে হয়তো বা কিছু একটা জায়গা আসবে, সেটাই আমি আশা করি। আমরাও আশা করব যে নতুন প্রেসিডেন্ট তিনি শুরুতেই কোভিড ইস্যু থেকে শুরু করে সব ইস্যুতেই সফল হবেন। আমরা শেষে একদম অনুষ্ঠানে শেষ করব আজকের ইভালি 21-এর রাত। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার, আপনাকে স্বাগত জানাতে চাই অধ্যাপক ডক্টর শফিকুর রহমানকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি ইভালি 21-এর রাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।